ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়ে আলোচনা চলছিল আমাদের রাজ্যের নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে সন্ত্রাস। এবারের নির্বাচনে এখনো পর্যন্ত 1700-ও বেশি অভিযোগ জমা পড়েছে দুপুর 2:30 পর্যন্ত, এবং বর্ধমান দুর্গাপুরে এবং বর্ধমান পূর্ব এই দুটি কেন্দ্র মিলিয়ে 500-ও বেশি, এবং তার পাশাপাশি কৃষ্ণনগর রানাঘাট এই দুটি কেন্দ্রেও 500-র বেশি অভিযোগ জমা পড়েছে। তুলনামূলকভাবে বহরমপুর খানিকটা হলেও শান্ত, অর্থাৎ অভিযোগ জমা পড়ার দিক থেকে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সে নিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা, তার সঙ্গে অবশ্যই লোকসভা নির্বাচন সমার্থক নয়, কিন্তু তবু আমি বিজেপির কাছে আসবো। যে কথা বলছিলেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, যে এত দফা ইলেকশন, তার পাশাপাশি এত প্রায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা এই নির্বাচনে, তারপরেও এই ঘটনা কিভাবে দেখছেন? দেখুন, কেন্দ্রীয় বাহিনীতে থাকার কথাই নয়। ঠিকঠাক কেন্দ্রীয় বাহিনী কেন থাকবে? আমাদের রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করবে, তারা তো ঠিকঠাক কাজ করছে না, তাই সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর দরকার। এবারে যেভাবে সন্ত্রাস, ধরুন পুকুরের ধারে 1 বস্তা বোম পাওয়া গেল, ধরুন মুর্শিদাবাদে বোমের কারখানা, খাগড়াগড়ে বোমের কারখানা, আমরা তো দেখেছি। এগুলো কিন্তু এই নির্বাচনের জন্য আস্তে আস্তে তৈরি করা হয়। ধরুন এই যে গুন্ডা বাহিনী, শাহজাহান মোল্লার মতন গুন্ডারা, এই যে তৃণমূলের যে কিছু মানে ওরা আস্তে আস্তে পুত্র সন্তান লালন পালনের মতন গুন্ডা তৈরি করে, সেগুলো নির্বাচনে কাজে লাগায়। তাই সাধারণ মানুষ ভীত, স্বতন্ত্র, তারা ভোট দিতে পারবে না, বেরোতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী যদি কিছু করতে, কেন্দ্রীয় বাহিনী কেন প্রতিবাদ করছে? মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে স্টেজে উঠে তিনি বড় বড় কথা বলতে শুরু করবেন। তো এইটা কেন হবে? আজকে পশ্চিমবঙ্গের যে সন্ত্রাস, আজকে আপনি ভারতবর্ষের কোনো রাজ্যে এই সন্ত্রাস দেখাতে পারবেন না। প্রত্যেক জায়গায় বুথ জ্যাম, বুথের এজেন্টদের মারতে মারতে বের করে দেয়, লাঠি পেটা করে। আমরা আগেরবার বিধানসভা ইলেকশনের পরে আমাদের 150-র উপর কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দিলীপ ঘোষ কি ধরনের কথাবার্তা বলেন শুনুন, তাহলে তো আমাকে বলতে হয় মাননীয়া কি ধরনের কথাবার্তা বলেন, সেই কথাটাও তুলে ধরুন। মাননীয়া কিভাবে কথাবার্তা বলে? আজকে আমাদের সারা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতিকে বলছে হাতে লাঠি আছে মারবো, হাতে গদা আছে মারবো, হাতে গদা আছে মারবো, হাতে লাঠি আছে মারবো। এগুলো তো দিলীপ ঘোষ বলছেন। কি মাকার একটা এসছে প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে, সেটা তো ভিন্ন আঙ্গিক। কিন্তু এই যে মারধর দেওয়ার যে গল্প, এটা তো দিলীপ ঘোষ বলছেন যে আমার হাতে গদা আছে, আমার হাতে লাঠি আছে। আপনাকে বলছি, অভিষেক ব্যানার্জি তিনি ওপেন জনসভা থেকে বলেছে বিরোধী শূন্য রাজনীতি করব। আজকে যিনি তিহার জেল খাটছে, স্বতন্ত্র হয়ে মারের বদলা নেওয়া উচিত। অবশ্যই করবো। চায়ের পার্টি নিয়ে গেছিলেন, এতগুলো দল নিয়ে আপনারা জোট সরকার করতে কিছু করতে পারলেন? কিছু তো করতে পারলেন না। বৈশ্বনাথ কি মনে হচ্ছে? আসলে বিজেপির না গরুর রচনাগুলো বলে যায় প্রতিটাতে। কালকে রবীন্দ্রনাথের ছবিটা চৌর্যবৃত্তি করেন আপনারা, চুরি চামারি করেন, লজ্জা করেন আপনাদের? আরে আপনার ধৈর্য নেই তো। না না, ধৈর্য নেই না, চুরি করছেন বলবোই চুরি করছেন। কালকে রবীন্দ্রনাথের চুরি করছেন, একদম কালকে রবীন্দ্রনাথের ছবিটা উল্টো করে দিচ্ছে। কিছুতে চুরি করছেন, শৌচালয় পর্যন্ত চুরি করে ফেলছেন। আপনি একটা বয়স্ক মানুষ, আপনাকে আমি সম্মান করি, চৌর্যবৃত্তিকে সাপোর্ট কাছে আসি। চুরি করাকে একদম সাপোর্ট করবেন না, আপনাকে আমি সম্মান করি। এই চুরি করে দিনে সারা ঘুমাবেন, আয়নায় মুখ দেখতে পারবেন না, যেভাবে আপনারা বিজেপির থেকে চোর কেউ বেশি আছে নাকি? চুরি করছেন। আরে তিহার জেলে ঘর বাকিদের বক্তব্য শোনা ধৈর্য রাখুন। আজকে এই যে ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনারাই অভিযোগ তুলছেন, কি সিপিএম কি কংগ্রেস বা কখনো তৃণমূল কংগ্রেস, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বিভাজনের কথা বলেন, তিনি মুসলিমদের নিয়ে অভিযোগ করেন, তফসিলি জাতিদের জন্য যে সংরক্ষণ তার মধ্যে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের, এই অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। তা আজকের যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট একটা অবশ্যই বড় ফ্যাক্টর। শুভজিৎ কিভাবে মনে করছেন? আপনারাও বেশ কয়েকজন সংখ্যালঘু শ্রেণী থেকে আপনাদের কয়েকজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন, কি মনে করছেন? আমরা মনে করি না যে কোনো প্রার্থী বা কোনো ভোটার তার সংখ্যা গরু বা সংখ্যালঘু হয়। দিনের শেষে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ বা কে কোনো ধর্মে বিলং করে কি করে না, তার থেকে বড় কথা সে মানুষ, সে ভারতীয়।
সে জায়গা থেকে আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলেরই উচিত এইভাবে তাকে ট্রিট করা। এবার কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক জায়গা থেকে আপনার যখন ইস্যু কমে যায়, আপনার যখন জীবন জীবিকার থেকে আপনার যখন নজর ঘোরাতে হয়, তখন আপনাকে বলতে হয় জাতপাতের কথা, আপনাকে হিন্দু মুসলিম করতে হয়। সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করেছে। কিন্তু আসলে এই যে এসসি এসটি ওবিসির কথা বলছেন না, বা মুসলিমের কথা বলছেন না, আমাদের সংবিধান বা আমাদের যে ভাবনা চিন্তা, সেখানে যে কোনো পিছিয়ে পড়া অংশের মানুষ, সে ধর্মীয়ভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, লিঙ্গগতভাবে হতে পারে, তাকে তুলে এনে তার স্টার্টিং লাইনটা সেম করাটাই যে কোনো বামপন্থী বা প্রগতিশীল রাজনৈতিক দলের ভাবমূর্তি বা ভাবনা হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে মহিলাদের যে রিজার্ভেশনের পক্ষে সবসময় বামপন্থীরা বলেছে, এসসি এসটি রিজার্ভেশনের কথা বলেছে। অনেক জায়গায় যেখানে নাকি অন্যভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ রয়েছে, ভাষাগত বা লিঙ্গগত কারণে বা সামাজিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকে এগিয়ে আনার কথা বলেছে। আমরা বারবার বলছি, এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হিন্দুদের নিয়ে কেউ মুসলিমদের নিয়ে বলছে। আমরা আজকে আপনাদের ক্যামেরায় দেখলাম ওই বিধায়ক, বোধহয় মুর্শিদাবাদের কোনো একটা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, উনি বলছেন যে ওরা হিন্দুত্বর কথা বললে আমরা মুসলিমত্বর কথা বলবো। উনি কিন্তু বললেন না যে ওরা যদি হিন্দুত্বর কথা বলে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলবো। স্বাভাবিকভাবে এখান থেকে তো উঠে আসে আসলে বক্তব্যটা কি, যে একদল হিন্দুকে নিয়ে ভাবতে চায়, একদল মুসলিমকে নিয়ে ভাবতে চায়। আমরা মনে করি সার্বিকভাবে ভারতবর্ষের কথা আমরা ভাববো, তাই আমরা ভারতীয় সত্তার কথা ভাববো। সবকা সাথ সবকা বিকাশ তো আমাদেরই কথা। দিলীপ ঘোষকে আক্রমণের ঘটনা অভিযোগ ঘটেছিল এবং সেখানে দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, তার গাড়ির সামনে শুয়ে পড়ে পথ অবরোধ করেছে। সেই মন্তেশ্বরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কথা বলেন কীর্তি আজাদ। দিলীপের রক্ষীদের হাতে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছিলেন তাদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বরে গিয়েছেন এবং হাসপাতালেও গিয়েছেন কীর্তি আজাদ। মাত্র কিছুক্ষণ আগেই এই কীর্তি আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেখতে পেয়েছিলাম আমরা দিলীপ ঘোষকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কীর্তি আজাদ গিয়ে আজকে তিনি সার্বিকভাবে পরিস্থিতি সম্পর্কে তার কি মূল্যায়ন, পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি কি কোনো অভিযোগ দায়ের করছেন? একদমই দেখো, যে ঘটনা ঘটেছিল যে মন্তেশ্বরের তুল্লা বাজার গ্রামে, তারপরেই কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদ। তিনি যখন ঢোকেন তখন তার অনুগামীরা স্লোগান দিতে থাকে জয় বাংলা, এবং কীর্তি আজাদকে ঘিরে তাদের বক্তব্য বলতে থাকেন। কারোর মাথা ফেটেছে, কারোর হাতে লেগেছে। তারা বলেন যে কি ঘটনা ঘটেছিল, এবং তারা এটাও দাবি করেন আমরা যদি মিথ্যে কথা বলি তাহলে এই গ্রামের এই মাথায় সিসি ক্যামেরা লাগানো আছে, সেই ফুটেজ সংগ্রহ করি এবং তারপর তারা ব্যবস্থা নেই। এরপর তিনি সমস্ত কিছু শুনে টুনে তাদেরকে আশ্বাস দেন এবং আশ্বস্ত করেন। তারপরে কিন্তু তারা কীর্তি আজাদকে নিয়ে মন্তেশ্বর যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে যায়, সেখানে ভর্তি রয়েছে দুজন, তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরে তিনি জানান যে এই ঘটনা একদম কাম্য ছিল না। কিন্তু জয় বাংলা বলার জন্য তিনি যদি এত উত্তেজিত হয়ে পড়েন তাহলে আর কিছু বলার নেই। এবং কোনো অভিযোগ দায়ের করছেন কি কীর্তি আজাদ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে? এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগ দায়ের হবে কিনা, অবশ্যই অভিযোগ দায়ের হবে, যেটা বলছেন যে জেলা সভাপতি বলেছেন যে অভিযোগ দায়ের করব আমরা, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ আমরা শোনাবো। दिलीप घोष का जो साथ में फोर्स होना वही कर रहा है, 26 गाड़ी ले लोगों को डरा रहा है। मेरे सामने है दिलीप घोष का जो साथ में फोर्स होना वही कर रहा है, 26 गाड़ी ले लोगों को डरा रहा है। मेरे सामने আপনারা শুনলেন কীর্তি আজাদের বক্তব্য।
তবে বর্ধমানের মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে যেভাবে এই ঘটনা ঘটেছে, যেভাবে অশান্তির ঘটনা ছড়িয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট চাওয়া হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি রিপোর্ট জমা করা হয়েছে, যেখানে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে বুথের অনেক দূরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে যে নির্বাচন চলছিল সেই নির্বাচন কোনোরকমভাবেই ব্যাহত হয়নি। কুইক রেসপন্স টিম বা কিউআরটি যে টিম থাকে, সেই টিম পুরো পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় ভোটে কোনোভাবেই প্রভাব পড়েনি বলেই কমিশনের কাছে রিপোর্ট দিয়ে জানিয়েছে জেলা প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষের ঘটনায় ইতিমধ্যেই কমিশনের রিপোর্ট জমা করলো জেলা প্রশাসন। স্পষ্টভাবে জানানো হয়েছে এই ঘটনায় ভোটে কোনো প্রভাব পড়েনি। বুথ থেকে অনেক দূরে এই ঘটনা ঘটেছে, ফলে ভোটে প্রভাব পড়েনি। কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আমি আসবো বিজেপির মুখপাত্রর কাছে, অদিতি মৈত্রর কাছে। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জয় শ্রীরাম শুনলে রেগে যান, আপনারা জয় বাংলা শুনলে রেগে যাচ্ছেন কেন? না, আমরা জয় বাংলা শুনলে তো রেগে যাই না। তাই হয়েছে কেন হবে? কেন আমরা কে বলেছে জয় বাংলা শুনলে আমরা রেগে যাব? আজকে তাই আমাদের তো মস্তিষ্ক বিকৃতি নয়। জয় শ্রীরাম রামচন্দ্র নারায়ণের একটা রূপ। তিনি ওই আমাকে গালি দিচ্ছে, জয় শ্রীরাম বলছে, এটা কি কখনো গালি হতে পারে? তিনি তো একটা হিন্দু ব্রাহ্মণ মহিলা, তিনি এটাকে তো ভালোভাবে নিতে পারেন। দিলীপ ঘোষের মেজাজ হারিয়ে শুনুন, আজকে দিলীপ ঘোষকে অ্যাটাক করা হয়েছে। তিনি এরকম ভাবে কোন জয় বাংলা শুনে তিনি মেজাজ হারেন, তাকে অ্যাটাক করা হয়েছে। আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, সমস্ত মিডিয়া চ্যানেলে দেখতে পাচ্ছেন। আজকে সংখ্যালঘু সম্পর্কে এর আগের প্রশ্ন রেখেছিলাম সিপিএম এর কাছে, সিপিএম এর ব্যাখ্যা আপনি শুনেছেন। এই প্রধানমন্ত্রী এখনো সেই সংখ্যালঘু নিয়ে বক্তব্য রাখছেন, তফসিলিদের মধ্যে নাকি অন্তর্ভুক্ত করে ফেলা হবে সংখ্যালঘুরা, এটাই কংগ্রেসের পরিকল্পনা, এমনই অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। শুনুন, আজকে প্রধানমন্ত্রী যেভাবে সবকা সাথ সবকা বিকাশ, আজকে তিনি প্রত্যেকটা এক নম্বরে যে নিয়ে আছেন এবং প্রান্তিক মানুষটাও সবার জন্য সমানভাবে বিকাশ করেছেন। এই যোজনা অন্তত 65টা যোজনা আছে। কেন যে আর মিথ্যে বলবেন না, কেন জোচ্চুরি করবেন না, আপনারা কথাই বলবেন না, জোচ্চুরি করবেন না, আপনারা কথাই বলবেন না। আজকে প্রধানমন্ত্রী যে যে যোজনা, আজকে শুনুন, তালাক প্রথা, তাহলে সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে হচ্ছে। আজকে এনারা দেখে আমার খারাপ লাগে, একটা বয়স্ক মানুষ, উনি জানেন। শুনুন, আজকে গার্লফ্রেন্ডদের যেখানে প্রধানমন্ত্রী তপশিলীদের জন্য যে সংরক্ষণ রয়েছে, সেই সংরক্ষণের অন্তর্ভুক্ত করে ফেলা হবে সংখ্যালঘুদের। সাধারণ তপশিলীরা আর কোনো সুযোগ সুবিধা পাবেন না। একটু 5 মিনিট টাইম চাইছি, 2 মিনিট টাইম চাইছি। প্রথমত প্রধানমন্ত্রী শুধু এই কথা বলছেন না, প্রধানমন্ত্রী সংখ্যালঘুদেরকে টেনে নিয়ে এসেছেন, সমস্ত সম্পত্তি নাকি সংখ্যালঘুদের হাতে কংগ্রেস তুলে দেবেন। কংগ্রেস ক্ষমতায় আসলে মা বোনদের শ্রীধনে নাকি হাত পড়বে, এমনকি মঙ্গলসূত্র পর্যন্ত পৌঁছে গেছেন। উনি কি বলছেন আমার মনে হয় উনি নিজেও জানেন না, হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কিনা জানি না। যাই হোক, এবার আমি কিন্তু আমরা সরাসরি চলে যাব সেই সাংবাদিক সম্মেলনে। মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল, যাদেরকে বহরমপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডেপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে, সবাইকে তো তাড়াতে পারেনি। মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম, আর এই শক্তিপুর, বেলডাঙ্গা আর বহরমপুর আমরা সরাতে পেরেছিলাম, বাকি সকলকে সরানো যায়নি। তার মধ্যে সালারে কয়েকটা বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস, আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্য দিয়ে কখনো ভোট চলছে, কখনো ভোট চলছে না, এই করতে করতে এখনো পর্যন্ত এটাকে ফল্টারিং হইতে চলছে, কখনো হচ্ছে কখনো হচ্ছে না। এইরকম সালারে 7-8টা বুথ আছে। এছাড়া হিকমপুর, বহরমপুরের পাশে হিকমপুরে 3টে বুথে, যেখানটায় আমরা আমাদের এজেন্ট দিতে পারিনি, আমাদের কাছে খবর এই সমস্ত বুথে সালারে, হিকমপুরে কিছু ফলস ভোটিং হয়েছে। বুথ দখল করা নয়, কেউ বুথ দখল করে নিচ্ছে কথা আমরা বলবো না, কারণ এটা আমি করতে দেবো না, আগেই বলেছিলাম। কিন্তু
ফলস ভোটিং কিছু হয়েছে, কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ, কমিটেড পুলিশ, অর্থাৎ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ সেখানটায় আগে থেকে তারা মোতায়েন করেছিল। সেরকমের পুলিশ, সেরকম প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেটা সালারে কয়েকটা বুথে, হিকমপুরের কয়েকটা বুথে, হিকমপুরের 3টে, সালারে 7-8টা বুথ। আপাতত এই রকম 10-12টা বুথে আমরা তৃণমূল পার্টির সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং, মিথ্যা কিছু ভোট, যাকে বলে ভোটের ছাপ্পা ভোট, সেই ছাপ্পা ভোট হয়েছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিং এর ডিমান্ড করব। ভোট শেষ হলেই আমরা রিপোলিং এর ডিমান্ড করব। বাকি বহরমপুর লোকসভা জুড়ে তৃণমূলের সকাল থেকে যে সন্ত্রাসের চেষ্টা, বুথ লুট করার চেষ্টা, সেগুলোকে আমরা প্রতিহত করেছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাদেরকে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে তারা গুরুত্ব দিয়েছে, সর্বতভাবে সহযোগিতা করেছে। অনেক অভিযোগ আমাদের তরফ থেকে এমনও করা হয়েছে যেগুলো আমরা খবর পেয়েছি, কিন্তু পরে দেখা গেছে সে খবরগুলো ঠিক নয়। সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্স সেখানেও গেছে, হয়তো কিছু পায়নি, তবুও তারা কিন্তু মদত করতে কখনো পিছু পা হয়নি। স্বাভাবিকভাবে মোটের উপরে নির্বাচনে বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হয়েছে। গুটি কয়েক বুথে তারা আমাদেরকে ভোট করতে দেয়নি, যেটাকে আমরা শান্তিপূর্ণ ভোট বলি। তাই সেই ভোট যেহেতু শান্তিপূর্ণ হয়নি, তাই নির্বাচন কমিশনের কাছে এর মধ্যেই আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করব যে সেই সমস্ত বুথে যেন রিপোলিং হয়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অবশ্যই ভালো। কেন্দ্রীয় বাহিনী যদি না থাকতো এখানে তো নির্বাচন হতো না, এটা পঞ্চায়েত নির্বাচন হতো। তৃণমূল চেয়েছিল এটাকে পঞ্চায়েত নির্বাচনে রূপান্তরিত করতে, এটাকে পৌরসভা নির্বাচনে রূপান্তরিত করতে। একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোট হয়নি, অন্তত লোকসভার ভোট হচ্ছে। সবই ঠিক আছে, তার মধ্যে গুটি কয়েক জায়গায় যেখানটায় তৃণমূলের কমিটেড পুলিশ আছে, যেমন সালার তার মধ্যে একটা, সেখানকার ওসি তৃণমূলের আবার আদা জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে ঠিক করে নিচ্ছে। সেই রকমের কিছু দালাল পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে সালার, তার মধ্যে হিকমপুর, তার মধ্যে রেজিনগরের একটা জায়গা, এরকম 8টা থেকে 10টা বা 9টা 10টা এরকম আমরা হিসাব করছি যেখানটায় আমাদের শান্তিপূর্ণ ভোট করতে পারিনি, সেখানে কিছু ছাপ্পা হয়েছে। যেহেতু ছাপ্পা হয়েছে তাই সেখানটায় রিপোলিং এর জন্য আমরা ডিমান্ড করব। ওই যে বললাম যে 9-10টা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।